ঠিক আছে, আমার এখানে রেকর্ড হচ্ছে। আজকে আমরা পড়ব হলো অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ হাই রাইজ বিল্ডিং। হাই রাইজ বিল্ডিং এর আমরা একটা আমাদের সিলেবাসে একটা পার্ট ছিল ল্যাটারাল এন্ড গ্র্যাভিটি লোড ফর হাই রাইজ বিল্ডিং। আজকে আজকে আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করবো, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। তো আমরা ধরো ধরো আম- আগে তো আমরা যে বিল্ডিং অ্যানালিসিস শিখে এসেছিলাম, সেখানে কি ছিল, শুধুমাত্র ভার্টিক্যাল লোড ছিল, তাই না? শুধু ভার্টিক্যাল লোড ধরে আমরা বিল্ডিংটাকে কলাম ডিজাইন করা শিখেছি, বিম ডিজাইন করা শিখেছি, তারপরে স্ল্যাব ডিজাইন করা শিখেছি। এখন যদি বাতাস আসে কিংবা আর্থকোয়েক আসে, তাহলে তো বিল্ডিং এর ইফেক্ট কি এর উপর পড়বে না? পড়বে? জি স্যার। আচ্ছা, তাহলে কি কি ইফেক্ট পড়তে পারে বলতো? ডিফারেন্সটা কি হতে পারে? ডিফারেন্সটা হবে যে, মনে করে এই যে এই একটা 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 বিল্ডিং, আমাদের এটা একটা বিল্ডিং, হ্যাঁ। এই বিল্ডিংটা যখন শুধুমাত্র ভার্টিক্যাল লোড থাকে, তখন আমি যদি একটা বিল্ডিং এর ফ্রেম চিন্তা করি, একটা ফ্রেম, একটা যে কোনো একটা ফ্রেম চিন্তা করি, যদি ভার্টিক্যাল লোড থাকে তখন লোড আসে শুধুমাত্র এই দিক থেকে, তাই না? এই বরাবর লোড আসে, তাই না? এই দিক থেকে লোড আসে, এখান থেকে নিচের দিকে পড়ে। তাহলে লোডগুলোর প্রত্যেকটা মেম্বারের সেন্টার বরাবর, যে বিমের দিকে গেলো, ভার্টিক্যাল দিকে গেলো, বিমের এই বিম ডিজাইন সেভাবে করা হয় যে কলামের দিকে গেলে লোডটা সবসময় ভার্টিক্যাল বরাবর, অ্যাক্সিস বরাবর আসে। ল্যাটারাল লোড যখন আসে, ল্যাটারাল লোড, ফার্স্ট কথা হলো ল্যাটারাল লোড কোন কোন সোর্স থেকে আসতে পারে। ল্যাটারাল লোড নরমালি আমাদের দেশে, সারা পৃথিবীতে ম্যাক্সিমাম যে ল্যাটারাল লোড দুই ভাবে আসে। একটা হলো বাতাসের জন্য আসে, ঝড় তুফান হলে পরে। একটা আসলে ভূমিকম্প হলে আসে। ভূমিকম্প ঝড় তুফান হলে আসে তো আমরা বুঝি যে হ্যাঁ, বাতাস লাগতেছে বিল্ডিং এ, বিল্ডিংটা কাঁপে কিংবা নড়ে। আর আর্থকোয়েক লোড আসলে আমরা কি ল্যাটারাল লোড কেন ধরছি? আর্থকোয়েক লোড আসলে ল্যাটারাল লোড ধরার কারণ হলো যে আর্থকোয়েক লোড কিন্তু আসে তো মাটিতে, তাই না? যখন ভূমিকম্প হয় তখন কি হয়? মাটি কাঁপে, তাই না? মাটি যদি কাঁপে, তাহলে বিল্ডিং কাঁপবে না? জি স্যার। তো বিল্ডিং, এই যে বিল্ডিং, তার মাটি যদি মুভ করে তাহলে বিল্ডিংটা মুভ করবে। তাহলে আলটিমেটলি মাটি যে মুভ করা মানে কি একটা ল্যাটারাল ফোর্স কাজ করার জন্য তো বিল্ডিংটা মুভ করে, তাই না? তো এটাও একটা ল্যাটারাল ফোর্স। তো দুইটা সোর্স থেকে তার ল্যাটারাল ফোর্স আসতে পারে, একটা হলো উইন্ড লোড থেকে, একটা হলো আর্থকোয়েক থেকে। এখন আমরা যে ভার্টিক্যাল লোড থেকে শিখে আসলাম, আর ল্যাটারাল লোড আসার ফলে বিল্ডিংটার এক্সট্রা ইফেক্ট কি আসলো? এক্সট্রা ইফেক্ট আসলো যে বিল্ডিংটা মুভ করবে, ভার্টিক্যালি ডিফ্লেক্ট করবে। যেমন এই ফ্রেমটা দেখতে পাচ্ছ, এই ফ্রেমটা কিন্তু যদি এদিক থেকে লোড আসে, তাহলে কিন্তু ফ্রেমটা কিন্তু এটা সরে যাবে একটু। এরকম হবে না? এটা একটু একটু কার্ভেচার হয়ে যাবে না? একটু কার্ভেচার টাইপের হয়ে যাবে না? এটা এরকম একটা হবে কিনা? এরকম হলো না? এরকম একটা কিছু হবে না? এরকম সরে যাবে না? সরে যাবে কিনা? প্রত্যেকটা ফ্রেম এরকম সরে যাবে না? প্রত্যেকটা ফ্রেমই দেখা যাবে যে এই কলামগুলো এরকম এরকম একটা মুভমেন্ট হয়ে যেতে পারে। এরকম ডিফ্লেক্ট করবে না? আগে ভার্টিক্যাল ছিল, যে মাত্র ল্যাটারাল লোড আসলো সাথে সাথে কিন্তু এই কলামগুলো কিন্তু সরে যায়। পাশাপাশি তাহলে বিম গুলো কিন্তু সরে যাবে। তাহলে তার মানে বিল্ডিংটা ল্যাটারালি মুভ করছে, ডিফ্লেকশন আসতেছে। এই ডিফ্লেকশন যে মাত্র আসে, আগে তো ডিফ্লেকশন কোন দিকে আসছিল? আমরা আমরা শিখে আসছিলাম যে বিল্ডিংটা যখন বিমের ডিফ্লেকশন ভার্টিক্যাল লোড পড়ে তখন ডিফ্লেকশন নিচ দিকে আসে।
এখন কিন্তু বিল্ডিং এর ডিফ্লেকশন আসতেছে ল্যাটারাল দিকে, অর্থাৎ ডানে বাঁয়ে। তাহলে এই যখন একটা বিল্ডিং এর একটা কলাম যদি এরকম মুভ করে, তাহলে খেয়াল করো, আগে আগে লোডটা ছিল এখানে, এই লোডটা একেবারে এই উপরে থেকে শুরু করে একেবারে শেষ করে মাটিতে যেত, একই লাইনে যেত, সেন্টার বরাবর যেত। এখন যদি বিল্ডিংটা মুভ করে ফ্রেমটা যদি মুভ করে এখানে আসে, তুমি খেয়াল করো, তাহলে কি হবে? লোডটা তাহলে কি হচ্ছে? লোডটা কি বেঁকে 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 এখানে আসবে? টেন্ডেন্সি কি থাকবে? লোডটা এই বরাবর আসার একটা টেন্ডেন্সি কাজ করবে না? তাহলে এই বরাবর যদি আসে, তাহলে তোমার কিন্তু সেন্টার কিন্তু পয়েন্টার নাই, সেন্টারটা শিফট হয়ে গেছে। এটাকে বলে এক্সেন্ট্রিসিটি। এক্সেন্ট্রিসিটি হয়, মুভ করে। তাহলে এই এক্সেন্ট্রিসিটির জন্য বা মুভমেন্টের জন্য কিন্তু এই বরাবর একটা মোমেন্ট কাজ করে, প্রত্যেকটা জায়গাতে একটা মোমেন্ট কাজ করে। তো আমরা যখন কলাম ডিজাইনটা করেছি, তখন কিন্তু শুধুমাত্র ভার্টিক্যাল লোড ধরে করেছি, কিন্তু এখানে কিন্তু ভার্টিক্যাল লোডের সাথে 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 তোমার মোমেন্ট আসতেছে। তার মানে আমাদের কলামগুলা মোমেন্ট এবং অ্যাক্সিয়াল লোড যেটা দুইটা একসাথে কনসিডার করেই ডিজাইন করতে হবে। তো আমি ক্লাসে কলাম ডিজাইন করার সময় তোমাদের বলেছিলাম যে যখনই মোমেন্ট আসবে, তখন কিন্তু অ্যানালিসিসটা বা আমাদের ডিজাইনটা এরকম না, তো ডিফারেন্স। তো সেই ডিফারেন্সটা আসলে মোস্ট অফ দ্য কেস ম্যানুয়ালি করা খুব টাফ, খুবই টাফ, বেশ লাগে। এখন তো সোজা সফটওয়্যার চলে আসছে, সফটওয়্যার দিলে লোডগুলো অ্যানালিসিস চলে আসে। তো এখন এই মোমেন্ট বের করাটাই আসলে টাফ। মোমেন্ট বের করে মোমেন্ট ডিজাইন, প্রথম হলো মোমেন্ট বের করাটা টাফ, কারণ এখানে পুরো একটা ফ্রেমের মধ্যে ফ্রেম তো ইনডিটারমিনেট স্ট্রাকচার বলে, এখান থেকে মোমেন্ট বের করা খুবই টাফ। আর মোমেন্ট বের করার পরে ডিজাইনটা একটু জটিল হয়ে যায়। তো আমরা আমরা যতটুকু সহজভাবে সম্ভব আমরা সহজভাবে শিখবো তোমাদের এই ক্লাসে। এবং আর্কিটেক্টদের অতটুকু জানলেই, আজকে ক্লাসে যতটুকু পড়ানো হবে অতটুকু জানলে আমার মনে হয় মোর দেন এনাফ। তো আমরা বলছিলাম যে ল্যাটারাল লোড আসলে পরে, ল্যাটারাল লোড সেটা উইন্ড লোড হোক অথবা আর্থকুয়েক লোড আসলে পরে বিল্ডিংটা মুভ করে, মুভ করলে পরে বেন্ডিং মোমেন্ট আসে, তখন অ্যানালাইসিস করাটা একটু কঠিন হয়ে যায়। তো আগে তার মানে কি, তাহলে আগে কি হাই রাইজ বিল্ডিং হয় নাই? হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে তো এই কথাগুলো আসতেছে, তার মানে কি আগে হাই রাইজ বিল্ডিং হয় নাই? বলো তো, 50 বছর আগে কি হাই রাইজ বিল্ডিং হয় নাই? হয়েছে কিনা বলো, ইয়েস অর নট? হয়েছে? তাহলে তাহলে এগুলি কি এমনি করেছে নাকি অ্যানালাইসিস করে করেছে, হিসাব করে করছে? নিশ্চয়ই হিসাব করে করেছে, অ্যানালাইসিস করেই করেছে। তো তখন একটা বেশ পপুলার বা সব অ্যাকসেপ্টেবল একটা মেথড ছিল অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস মেথড, বা এটাকে ক্যান্টিলিভার মেথড বলে। অর্থাৎ আমাদের ফ্রেমটাকে, স্ট্রাকচারটাকে কিছু অ্যাপ্রক্সিমেশনের মধ্যে আন্দাজ আনা হয়, সেই অ্যাপ্রক্সিমেশন করে স্ট্রাকচারটা সলভ করা হয়। যদিও এখন কিন্তু কম্পিউটারে করা হচ্ছে, ওই যে অ্যাপ্রক্সিমেট মেথডে করা হতো কম্পিউটার করে খুব কাছাকাছি কিন্তু রেজাল্ট আসে। যেহেতু কাছাকাছি রেজাল্ট আসছে, তার মানে কি দাঁড়াচ্ছে যে আগে যে মেথড ছিল একেবারে রং ছিল না, 100% ঠিক না হলেও মোর দেন 95% কারেক্ট ছিল। এবং যে বিল্ডিং গুলো আগে ডিজাইন করা ছিল সেগুলো আসলে প্রপারলি ডিজাইন ছিল। এখন সেই মেথড মানে অ্যাপ্রক্সিমেশনটা কি, পদ্ধতিটা কি, সেটাই আমরা এখন একটু জানতে চেষ্টা করব। একটা 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 বিল্ডিং এর ফ্রেম সহ আমরা দেখি কি হয়। মনে করো এটা একটা বিল্ডিং এর একটা প্ল্যান ধরো, প্ল্যান ধরলে এখানে কয়টা ফ্রেম আছে বলো তো? এখানে কয়টা ফ্রেম আছে? ফ্রেম বলতে বোঝাচ্ছে যে বিম কলামের কম্বিনেশন।
4টা। তাহলে এ গ্রিড বরাবর একটা ফ্রেম আছে না, জি স্যার। বি গ্রিড বরাবর একটা ফ্রেম আছে, সি গ্রিড বরাবর একটা ফ্রেম আছে, আর ওইদিকে গ্রিড 1 বরাবর একটা ফ্রেম আছে, গ্রিড 2 বরাবর একটা ফ্রেম আছে, গ্রিড 3 বরাবর একটা ফ্রেম আছে, তাই না? মোট এখানে কয়টা ফ্রেম আছে? 6টা। 6টা ফ্রেম আছে। 6টা ফ্রেম 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 কনসিডার করলে কিন্তু সব বিম কলাম ডিজাইন করা হয়ে যায়। আমরা যদি এখন 6টা ফ্রেম অ্যানালাইসিস করতে পারি তাহলে সব বিম কলাম কিন্তু ডিজাইন হওয়া সম্ভব, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো যে এই এই যে এই বিল্ডিংটা মানে এই একটা বিল্ডিং যে কয়তালাই হোক না কেন, বাতাস যদি এদিক থেকে আসে, এদিক থেকে বাতাস যদি আসে, তাহলে বেশি ক্রিটিক্যাল না এদিক থেকে বাতাস আসলে বেশি বেশি খারাপ? কোনটা খারাপ বেশি, মানে কোনটা ক্রিটিক্যাল বেশি? স্যার ডান পাশের, যে পাশে লেন্থ হরিজন্টাল বেশি। না ভার্টিক্যাল বলো? স্যার হরিজেন্টালি। হরিজন্টাল। এই বরাবর বাতাস আসলে রিস্ক বেশি না এই বরাবর বাতাস আসলে রিস্ক বেশি? স্যার হরিজেন্টালি বাতাস আসলে রিস্ক বেশি। ঠিক, একটু বুঝিয়ে বলো। স্যার ভার্টিক্যাল যে পাশে স্যার লম্বা পাশটা ওই পাশ থেকে বাতাস আসলে বেশি স্যার হ্যাঁ, বাতাস এই পাশ থেকে বেশি আটকে বাতাস রাখে। লাগবে না, এখানে ধরো 50 ফিট এদিকে, আর এদিকে হলো 38 ফিট, বাতাস কোথায় বেশি লাগবে? স্যার 50 আর হ্যাঁ, 50 ফিট যেখানে সেখানে বেশি বাতাস, লোডটা বেশি না? আর 38 ফিটের লোড আছে কিন্তু 50 ফিটের তুলনায় লোড কম, তাই না? আমাদের জি স্যার। এদিক থেকে বাতাস যদি আসে তাহলে আমাদের কোন 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 ফ্রেমের উপরে পড়বে? এই ফ্রেমের উপর পড়বে, এই ফ্রেমের উপর পড়বে, এই ফ্রেমের উপর পড়বে, তাই না? লোড আসবে এদিক থেকে, আর এই ফ্রেমটা এটাকে রেজিস্ট করবে, তাই না? কোন কোন জি ফ্রেম স্যার। রেজিস্ট করবে? এই দিক থেকে যখন লোড আসে তখন কোন কোন ফ্রেম রেজিস্ট করবে বলো তো? এ গ্রিড, বি গ্রিড, সি গ্রিড না? জি স্যার। হ্যাঁ, এটা স্বাভাবিক, ওইদিকে লোড আসতেছে উপর থেকে নিচে, আর একে তো ফ্রেমটাকে তো উল্টা দিকে ফোর্স দিতে হবে, সেটা তাহলে কোন কোন ফ্রেম দিবে? ওই ডিরেকশনে যেটা যে ফ্রেমগুলো আছে সেগুলো শুধু দিবে, তাই না? আচ্ছা, আর একইভাবে যদি লোড এদিক থেকে আসে, হরিজন্টাল আসে, তাহলে এখানে কোন কোন ফ্রেম এই লোডটা নিবে? আমরা যে অ্যাপ্রক্সিমেশন, এটা আমরা চিন্তা করছি, আমরা এটাকে অ্যাপ্রক্সিমেশন আন্ডারে নিয়ে যাব, কেমন? কম্পিউটার মেথডটা আমরা যাচ্ছি না, আমরা এখান থেকে কিভাবে ফ্রেমটাকে অ্যাপ্রক্সিমেশন করা যায় সেটা আমাকে প্রথম বুঝতে হবে। তাহলে এই ফ্রেমে এদিক থেকে যদি লোড আসে এই বরাবর, তাহলে কোন ফ্রেমটা নিবে? এখানে ফ্রেম কয়টা আছে? গ্রিড এ বি সি 1 2 3 6টা ফ্রেম আছে। তাহলে এদিক থেকে লোড যখন আসবে তখন তখন এটাকে রেজিস্ট করবে কোনটা, কোন ফ্রেম? 1 নম্বর গ্রিডে ফ্রেম, 2 নম্বর গ্রিডে ফ্রেম, 3 নম্বর গ্রিডে ফ্রেম, তাই না? লোডটা এদিক থেকে, তাহলে এই ফ্রেমগুলা এদিক থেকে আটকে রাখবে। তুমি সোজা হিসাব চিন্তা করো না কেন, তুমি মনে করো দাঁড়ায় যদি থাকে, কেউ যদি তোমাকে ধাক্কা দেয়, ডান দিকে ধাক্কা দিলে তুমি কোন হাত দিয়ে রেজিস্ট করবা? তোমাকে যদি ডান দিক থেকে কেউ ধাক্কা দেয় তাহলে কোন হাত দিয়ে তুমি আটকাবা? বাম দিকের হাতে। ডান দিকে, তোমার ডান দিকে থেকে যদি কেউ ধাক্কা দেয় তোমাকে, স্যার তুমি ডান কোন হাতেই। হাত দিয়ে আটকাবা? ডান হাত দিয়ে আটকাবা না? জি স্যার। বাম দিক থেকে কেউ ধাক্কা দিলে বাম বাম হাত হাত দিয়ে। দিয়ে আটকাবা, তাই না? তাহলে আর সামনাসামনি কেউ ধাক্কা দিলে তাহলে তুমি বডি দিয়ে আটকাতে চেষ্টা করবো, এই তো? জি স্যার। তার মানে যেটা যে দিক থেকে আসবে সেই ফ্রেম, সেই ডিরেকশনের যে ফ্রেমটা সেটি রেজিস্ট করবে। তার মানে আমার যদি এদিক থেকে এই যে এই হরিজন্টালি যদি উইন্ড লোড বা আটকে লোড আসে, তাহলে এই বরাবর যে ফ্রেমটা, গ্রিড নাম্বার 1 এর যে ফ্রেম, গ্রিড নাম্বার 2 এর যে ফ্রেম, গ্রিড নাম্বার 3 এর ফ্রেম, সেটা রেজিস্ট করবে। আমি আবার বলি, তোমরা কি ফ্রেমটা মানে বুঝছো? ফ্রেম 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 মানে মানে কি বুঝতে পারছো? ফ্রেম মানে হলো এটা একটা বিম কলামের যে কম্বিনেশন, এটাই ফ্রেম। জি স্যার। তার মানে এখানে এই এই গ্রিড 2 বরাবর একটা বিম কলাম আছে না, এই 3টে কলাম এবার বিম আছে না? জি স্যার। 10 তলা হলে এরকম 10টা ফ্লোর আছে। হুম, এটাই টোটাল জিনিসটা একটা ফ্রেম। স্যার তাহলে একটা আমরা, কোশ্চেন ছিল। হ্যাঁ, তার মানে স্যার আমরা এটা কি প্ল্যান বরাবর দেখতেছি নাকি এলিভেশন দেখতেছি? আমরা প্ল্যান দেখতেছি। জি স্যার। প্ল্যান নাই যে বিম, এই যে কলাম তো স্যার বুঝতে এলিভেশন পারছি। হলো এটা, ফ্রেমটা এলিভেশন বরাবর, কিন্তু আমরা দেখতেছি কলাম প্ল্যান বরাবর।
ঠিক আছে? এখন স্যার। এখন আমাকে বলো যে তুমি যখন কলাম ডিজাইন করবা, কলাম যখন প্লেস করবা, তখন তখন কলামগুলা কোন ডিরেকশনে দেওয়াটা সেফ, এটা একটু চিন্তা করো তো। কিছুক্ষণ আগে তোমরা বলেছো যে এই ডিরেকশনের লোডটা এই বিল্ডিং এর জন্য ক্রিটিক্যাল বেশি। প্ল্যান, কিন্তু প্ল্যানে খেয়াল করো, এই ডিরেকশন থেকে যদি লোড আসে সেটা সেটা এই এই ডিরেকশনের তুলনায় ক্রিটিক্যাল বেশি, তাই না? এটা ক্রিটিক্যাল বেশি এটার তুলনায়, ঠিক আছে? কোনটা ক্রিটিক্যাল বেশি? এটা এটা জি স্যার। এটা ক্রিটিক্যাল বেশি। আচ্ছা, কারণ এটা যদি ক্রিটিক্যাল বেশি হয় তাহলে লোড আসতেছে এখান থেকে বিল্ডিং এ লাগবে, তাই তো? তাহলে কোন কলামগুলা রেজিস্ট করবে? তাহলে এখানে এই ডিরেকশনের কলামগুলা, এই ডিরেকশনের কলামগুলা, এই ডিরেকশনের কলামগুলো রেজিস্ট করবে, তাই তো? তাহলে কলামের ডিরেকশন তাহলে কোন দিকে হলে ভালো হয়? স্যার লোড এখানে যেটা যেদিকে হবে কলামের ডিরেকশন তো ওদিকেই। এরকম কলাম থাকলে ভালো, নাকি কলামগুলা এরকম থাকলে ভালো? কোনটা ভালো এখন তুমি আমাকে বলো, কলামগুলাকে এরকম ভালো, এরকম হলে ভালো হইতো, নাকি স্যার এরকম হলে ভালো? কোনটা? প্রথমটা যেটা স্যার প্রথমটা যেটা যেটা। এদিকে দেওয়া এটা আছে না, স্যার ওইটা। এটা এটা স্যার জি না সিলেক্ট স্যার, করা যেটা মার্ক যেটা করা না। না স্যার। এটা জি জি স্যার। স্যার এইদিকে কলাম হলে কি সেফ বেশি? জি স্যার আবার একটু চিন্তা করে বলো, কারণ তুমি যদি একটা জিনিসকে ধাক্কা দাও, তুমি তোমার মোবাইলটা সামনে রাখো, মোবাইলটা সামনে রেখে যদি সাইড থেকে ধাক্কা দাও, তাহলে কি দাঁড়াবে? সেটা বেশি আটকাবে, নাকি মোবাইলটা যদি ঘোরায় ফেলে সাইড থেকে ধাক্কা দাও, কোনটা হবে? তোমার লোড তো আসতেছে এদিক থেকে, লোডটা আসতেছে এদিক থেকে, তাহলে কে এটা বেশি শক্তিশালী না এটা বেশি শক্তিশালী? স্যার দ্বিতীয়টা। এটা না? জি স্যার। এই এই জন্য তো সবার পার্টিসিপেশন চাচ্ছি আমি। এটা বেশি রেজিস্ট করবে বেশি। তোমাকে জি স্যার। একটা আমি হিসাব করে বোঝাই, একটা ম্যাথমেটিক্যাল হিসাব দিও। মনে করো এটা 10, এটা স্যার 10। তাহলে স্যার এখানে একটা কোশ্চেন করি স্যার, তাহলে তো বলো। যে আমার ডান পাশে স্যার স্পেনটা বেশি আছে এক কলাম থেকে আরেক কলামে, সেই হ্যাঁ, ক্ষেত্রে স্যার আমি যখন প্রথম যেভাবে দেওয়া আছে ওইভাবে দিলে আমার সেভ বেশি না স্যার? তাহলে আমার ইটাও পাইতেছে, লোডটাও পাইতেছে বেশি, কলামের ইটাও পাইতেছে। এখন যদি আমি এই দ্বিতীয়টার মতন করে দেই স্যার, সেই ক্ষেত্রে আমাদের লোডের একটা ব্যাপার আছে না স্যার এখানে? হ্যাঁ সেটাই তো আছে। দেখো তুমি, লোডটা তো জি আসতেছে স্যার, এদিক থেকে, যদি হয় তাহলে আমার ডানে তো লোডটা লেন্থটা আসতেছে বেশি এদিক আছে থেকে, স্যার। লোডটা আসতেছে এইভাবে। হ্যাঁ, তাহলে এই কলাম বেশি রেজিস্ট করতে পারবে না, এটা বেশি পারবে। স্যার ওই দিক দিয়ে খেয়াল করলে স্যার এই যে দ্বিতীয়টা ঠিক আছে স্যার, যেটা হ্যাঁ সিলেক্ট ওই করা। দিক দিয়ে তো খেয়াল করবে। এখন স্প্যান তোমার দেখা দরকার নাই, স্প্যানের হিসাব অন্যটা। আমি বলতেছি কলামের ওরিয়েন্টেশন কোনটা বেটার। তুমি যখন ডিজাইন করবে, হাই রাইজ বিল্ডিং ডিজাইন করবে, তোমার একটা বন্ধু কয়দিন আগে ফোন করেছিল, হাই রাইজ বিল্ডিং ফ্রেম নিয়ে প্রবলেমে পড়ে গেছে, আমাদের সিনিয়র ভাই। তো জি এগুলা এগুলা না জানার জন্য কিন্তু প্রবলেম গুলো হয়তো ক্লাসে ক্লাসে কিন্তু আমি বলেছি, অনেকবার বলেছি, খেয়াল করা নেই। এখন তো সে প্রবলেম ফেস করতেছে, এখন তার 22 তারিখে নাকি। তো যাই হোক, এগুলো খেয়াল করো, তোমার কিন্তু মানে পাত্তা না দিলে কিন্তু ইউল বি লুজার। তুমি খেয়াল করো, এনএফ স্প্যান ইজ নট ইম্পর্টেন্ট। আমি বলতেছি ল্যাটারাল লোডের রেজিস্ট্যান্স চিন্তা করতেছি আমি। রেজিস্ট্যান্স চিন্তা করলে তাহলে তুমি বলতেছো এটা বেটার না? আমি এই বরাবর আমি লোড, আমি সব চিন্তা করতেছি লোড এদিক থেকে বেশি, তাহলে এদিক থেকে যখন বেশি হয় তাহলে ক্রিটিক্যাল, এটা ক্রিটিক্যাল, তাহলে এটা এটা বেটার না এটা বেটার? আমি অন্যটা ভুলে যাব, অন্য রিঅ্যাকশন লোডটা আমি ভুলে যাব, কারণ বাতাস কিন্তু স্যার, একসাথে বুঝতে দুই পারছি। ডিরেকশন থেকে আসে না। বাতাস কিন্তু যে কোনো সময় এক ডিরেকশন, এক পাশ থেকে আসে, জি একসাথে স্যার। দুই ডিরেকশন থেকে কিন্তু বাতাস আসে না। তাহলে কি এটাই 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 ভালো না? লোড জি যদি স্যার। এদিক থেকে আসে তাহলে এটাই বেটার। আচ্ছা, জি স্যার। আচ্ছা আমরা ম্যাথমেটিক্যালি দেখা একটা প্রমাণ করে দিই। মনে করো এটা হলো 12 ইঞ্চি, আছে ঠিক আছে, এটা 12 ইঞ্চি, এটা 12, এটা ধরো 30।
আমি যদি প্রথমটা চিন্তা করি তাহলে প্রথমটা চিন্তা করলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া শিখে আসছি না, BH কিউব বাই 12 ওসমান ফারুক স্যার শিখাইছে না মোমেন্ট অফ ইনার্শিয়া BH কিউব বাই 12 শিখাইছে না স্যার? ভুলে গেছো? মোমেন্ট অফ ইনার্শিয়া I ইকুয়াল টু BH কিউব বাই H কিউব। BH কিউব কেমনে দেব? 3টা H দিই। BH কিউব বাই বাই 12, এটা মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা না? জি স্যার। মনে 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 করতে পারতেছো কিছু? এটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা, BH কিউব বাই 12। এখন খেয়াল করো দুইটা কলামের সেম সাইজ, তাহলে যখন আমি যদি এই দিক থেকে যদি লোড হয় আসে, তাহলে B হবে হলো এটা, B হবে এখানে 30 আর H হবে 12। কলামের সাইজ কিন্তু 30 আর 12 নাকি 12 and 30, তাই তো? তাহলে যখন এদিক থেকে লোড আসবে তখন H কোনটা? H হবে এটা, হাইট এটা, আর উইডথ হলো এটা। তাহলে এই কেজে মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালু কত? এক্ষেত্রে আয়ের ভ্যালু কত আসে হিসাব করি আমরা? B হলো 12, H হলো B হলো 30, H হলো 12, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? B হলো 30, H হলো 12, এটা ভ্যালু হলো 4320 ইঞ্চ কিউব, ইঞ্চ টু দি পাওয়ার 4 ইঞ্চ কিউব, ইঞ্চ টু দি পাওয়ার 4। কেমন? যদি আমি এই কলাম চিন্তা করি, আবার কলামটাকে যদি ঘুরাই দেই, তাহলে তাহলে কলামটাকে ঘুরাই দিলে তাহলে হলো কি এটা, এইটা। তাহলে এখন H কত, B কত বলো? H হলো তখন লোড তো এদিক থেকে যখন আসবে তখন H এটা, লোড যখন B তখন এটা। লোড যদি এদিক থেকে আসে তখন কিন্তু যে বরাবর লোড এদিক থেকে আসলে কিন্তু তখন উল্টাটা হয়ে যাবে আবার। তাহলে এই কেজে যেহেতু লোড এদিক থেকে আমরা কনসিডার করতেছি, তাহলে ই কত আয়ের ভ্যালু কত আসবে? কারণ B হলো গিয়ে তখন 12, H হলো 30, তাহলে 30 ইন্টু 12 ইন্টু 30 ইন্টু ডিভাইড বাই 12, তাহলে এটা ভ্যালু হলো এত স্কয়ার ইঞ্চ কিউব। কোনটা বেশি? কোনটা বেশি বলো? কোনটা বেশি? এটা অনেক বেশি, তাই না? প্রায় 6 গুণ বেশি, এটা প্রায় 6 গুণ বেশি না? তাহলে এই কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ডাইরেক্টলি রিলেটেড টু স্টিফনেস, বেডিং এর শক্তির সাথে মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড। তাহলে এই কলামের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হলো এটা, আর এই কলামের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হলো এটা। তার মানে কোনটার বেশি? এটার বেশি না? আমরা তো মুখে মুখে বললাম এটা বেশি, কিন্তু ম্যাথমেটিক্যালি তুমি দেখো প্রায় 6 গুণ বেশি। তাই যদি হয় তাহলে আমরা আমরা কোনটা ইউজ করবো এখন? আমি যখন এদিক থেকে হিসাব করবো তখন কোন দিকে কোনটা কনসিডার করব? স্যার সেকেন্ডেরটা। স্যার এই আই এর মানটার বেশি হওয়ার উপর ডিপেন্ড করে কি আমরা কলামটা ডিজাইন করি, তাই তো? কলামের স্টিফনেস বের করতে পারি, স্টিফনেস মানে স্যার এটা কি ওটার ক্যাপাসিটিটা বুঝাইতেছে তো? ক্যাপাসিটি বোঝানোর জন্য, রাইট?
স্টিফনেস মানে হলো শক্তি বলে যেটাকে, স্টিফনেস ইজ রিলেটেড টু মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এখানে আয়ের ভ্যালু যত বেশি তার মোমেন্ট অফ ইনার্শিয়া তত বেশি, তার স্টিফনেস তত বেশি, তার শক্তি তত বেশি। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, বলো, বলো। আমাদের অনেক সময় আমরা অনেক মানে ডিজাইন করার টাইমে আমাদের প্ল্যানটা যদি আমরা রেক্টেঙ্গুলার হই, দেখা যায় ওয়াল গুলা হরাইজন্টালি লং বেশি হয়, মানে মানে একটা ওয়েতে লং হয় ওয়ালস গুলা। তো ওই অনুযায়ী আমরা স্যার ওই ওয়ালটার রেফারেন্সে কলাম গুলো হচ্ছে হরাইজন্টালি লং দেই, মানে যেহেতু ওয়াল গুলা হরাইজন্টালি অনেক মানে গ্রিডে লম্বা পড়তেছে। তো হুম। ওইটা তো আমরা আসলে এই কলামের ক্যাপাসিটি কতটুকু নিতে পারতেছে তাহলে ওইটা চিন্তা করে দিচ্ছি না। এই যে ওরা তোমরা চিন্তা করে দিচ্ছ না, ওরা তোমরা চিন্তা করছো আর্কিটেকচারালি, তাই না? জি স্যার, বিকজ ওইটাতে দেখা যায় যে কলামটা ওই ওয়ালের সাথে অ্যাস্থেটিক্যালি ভালো দেখায়, রাইট, যার রাইট, কারণে আমরা ওইটা ওইভাবে ইউজ করি। তাহলে কি স্যার রাইট। এটা ভুল মানে হ্যাঁ, কমপ্লিটলি? এই চ্যালেঞ্জ গুলো সলভ করাই তো আমাদের কাজ। জি হ্যাঁ, স্যার। এটা একটা চ্যালেঞ্জ। যখন আমরা হাই রাইজ বিল্ডিং অ্যানালিসিসে যাচ্ছি তখন কিন্তু তুমি যে অ্যাস্থেটিক্যালি কনসিডার করে কলমটাকে একটা ওরিয়েন্টেশন দিচ্ছ, কিন্তু তুমি দেখো বিল্ডিং এর শেপের সাথে কিন্তু এটা রিলেটেড, স্ট্রাকচারালি কিন্তু বিল্ডিং এর শেপের সাথে রিলেটেড। হয়তো 5-6 তলা কোনো এফেক্ট পড়ে না, কিন্তু যে মাত্র হাই রাইজ হয়ে যাবে সাথে সাথে কিন্তু তোমার কলমের শেপটাও চিন্তা করতে হবে। শুধুমাত্র অ্যাস্থেটিক্যালি চিন্তা করলে তো হবে না, স্ট্রাকচারে যদি এটা স্যার আনসেফ হয় তাহলে। ওই অনুযায়ী দেখা যায় যে আমরা বেশিরভাগ সাউথ নর্থ সাউথ ফেসিং বিল্ডিং গুলো চিন্তা করি ডিজাইন করার। তো নর্থ সাউথের অনুযায়ী যেহেতু বাতাসটার যে একটা মানে ফোর্স, ওইটার জন্য তো আমরা নর্থ সাউথে পাঞ্চান ওপেনিং গুলো বেশি রাখি। তাহলে কি ওই কলামটা ওইভাবে দেওয়াটাই কি জরুরি না, না, হয়ে না, না, দাঁড়ায়? নর্থ সাউথ এখানে ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো এই যে আমরা কিন্তু আমরা জি এখানে এই বিল্ডিংটাকে স্টেবল করার জন্য এই ডিরেকশন উইন্ড কনসিডার করে ডিজাইন করতে হবে, এই ডিরেকশন উইন্ড কনসিডার করে ডিজাইন করতে হবে। জি স্যার। আমরা কিন্তু এক ডিরেকশন চিন্তা করলে হবে না, এখানে কিন্তু নর্থ সাউথ নাই কোথাও, জি নর্থ স্যার। সাউথ তো বলে নেই। আমরা যে কোনো দিক থেকে বাতাস আসতে পারে। আমাদের ই করতে হবে যে বিল্ডিং এর শেপটা কি। আমরা এই বিল্ডিংটা কোন দিকে ক্রিটিক্যাল বেশি, আমরা দেখলাম যে এদিক থেকে বাতাস আসলে পরে বা উইন্ডোর আসলে পরে বা আর্থকোয়েক আসলে পরে এই ডিরেকশনে ক্রিটিক্যালটা বেশি। তাহলে আমরা সবসময় আমরা চিন্তা করবো তাহলে কলামগুলোকে এইভাবে ওরিয়েন্টেশন যত পারা যায়, যতটুকু পারা যায়। তুমি যদি কম দাও অসুবিধা নাই, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তোমাকে বাড়াই নেবে পরে। হুম। কারণ তাকে তো বিল্ডিংটা স্টেবল করতে হবে তো। জি স্যার। কিন্তু তুমি যদি আগের থেকে জানো যে না না বিল্ডিংটা আমার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এদিক থেকে কলাম এই ডিরেকশনে কলাম বড় সাইজ চায়, তাহলে তুমি কিন্তু আগে সলভ করে ফেললা, তাহলে কিন্তু সেকেন্ড ফেজে তোমাকে আর চিন্তা করতে হচ্ছে না, ঠিক কি না? জি স্যার। আমাদের ক্লাসের উদ্দেশ্য তো তাই, তাই না? যে আমরা 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 আমাদের জানা থাকবে, কারণ সব ডিজাইন তো আমরা করবো না, আর্কিটেক্টরা করবে না, কিন্তু আর্কিটেক্ট শুড মাস্ট নো দিস, তাই না? না জি না না জানা থাকলে তো তুমি আকাশ থেকে বলবো যে এটা কি কি বলে। এখন কি কিছুটা বুঝাতে পারছি আমি, বলো তো যে কেন আমাদের কলামটা এই ডিরেকশনটা রাখা উচিত এখানে? আমি জি বলছি স্যার। যে এত বড় না, এটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, ছোট হইতে পারে, এরকম হইতে পারে, এত হইতে পারে তো কোনো কথা নাই, এরকম হইতে পারে, এরকম যে কোনো সাইজ হতে পারে। কিন্তু আমার 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 কথা হলো আমি এরকম রাখবো না, আমি এখন করবো এরকম রাখবো। আমাদের টার্গেট থাকবে যতটুকু কলাম এইভাবে রাখা যায় ফর ফর দিস টাইপ অফ ফ্রেম, এই ধরনের ফ্রেমের জন্য। অন্যটা হলো অন্য হইতে পারে, কিন্তু আমাকে প্রথম বুঝে নিতে হবে যে বিল্ডিং এর কোন দিক থেকে ক্রিটিক্যালটা বেশি। এখানে কিন্তু নর্থ সাউথ ফ্যাক্টর না, কিন্তু আমি আবার বলছি ফ্যাক্টর হলো বিল্ডিং এর শেপ। তাহলে আমরা এই কেজে কি করবো, কলামগুলো যতটুকু সম্ভব এইভাবে রাখতে চেষ্টা করব। হ্যাঁ, না রাখলেও আমরা চেষ্টা করব, কারণ আলটিমেটলি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার রাইট জিনিসই করবে। হয়তো সে যদি তাকে তুমি যেটা করেছো সেটাতে যদি সলভেবল হয় সলভ করবে, নইলে বলবে যে না বিল্ডিং কলামটা এই সাইজ বাড়াই দেন একটু, বলে দিবে। তখন আমাকে আবার তোমাকে কাজ করতে হবে। সেজন্য আমরা আগের থেকে তাহলে যদি চিন্তা করি তাহলে আমরা এভাবে কি করব, কলামগুলো তাহলে সবগুলো কলাম চেষ্টা করবো যাতে এইভাবে রাখা যায় এখানকার জন্য। কেমন, এটা বোঝা গেছে? জি স্যার। দিস ইজ এটা এবং এটা এই শেপ আনার জন্য কেন দরকার, কি কারণে আনলাম এটা? আনলাম হলো ল্যাটারাল ফোর্স অ্যানালাইসিসের জন্য, ভার্টিক্যাল লোডের জন্য না কিন্তু। হ্যাঁ, যদি ল্যাটারাল লোড ইফেক্ট না আসে তাহলে কিন্তু এটা লাগবে না আর। একতলা দোতলার জন্য হয়তো লাগবে না, এটা চিন্তা করা লাগবে না। ক্লিয়ার? তাহলে এই ভুল আরো হবে তোমাদের?
ঠিক আছে। ভুল হবে? না বন্ধ স্যার। করে দিলাম সব। ও না, এটা এডিট করা দরকার ছিল। আসসালামু আলাইকুম স্যার। থাক 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 একটু থাক, আমি মুছে ফেলতেছিলাম। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলো বলো বলো। স্যার আমার একটু জয়েন করতে লেট হয়ে গেছে স্যার, কারেন্ট ছিল না তো। হুম, বলো, হ্যাঁ কি বলতে চাও? স্যার আমি জাস্ট বলছিলাম স্যার আমার একটু জয়েন করতে আর কি লেট হয়েছে স্যার। হ্যাঁ বুঝছি, এখন এখন আছো তো, থাকো। জি স্যার, হ্যাঁ এটাই স্যার জানান। তাহলে আমরা আহ, শুধুমাত্র কলাম কলাম ঠিক মতো বোঝানোর জন্য কিন্তু একটা হ্যারিস বিল্ডিং অ্যানালাইসিস অনেকটা কারেক্ট হয়ে যায়, কেমন? এরপর আমরা এরপর যেহেতু অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস মেথড, আমরা তাহলে তখন আমাদের প্রত্যেকটা ফ্রেম অ্যানালাইসিস করতে হবে। এখন তুমি যদি এখন এই ফ্রেমটা অ্যানালাইসিস করো, তাহলে এখন উইন্ডোড কতটুকু আসবে এই ফ্রেমের মধ্যে? এদিক থেকে অর্ধেক আসবে, এদিক থেকে অর্ধেক আসবে। তার মানে 30 ফিটের অর্ধেক 10 ফিট, সরি 20 ফিটের অর্ধেক 10 ফিট, 30 ফিটের অর্ধেক 15 ফিট। এই 25 ফিট জায়গার মধ্যে যে বাতাসটা আসবে সেটা নিবে কে? সেটা নেবে এ বি গ্রিডের ফ্রেম। আর এ গ্রিডের ফ্রেম কতটুকু নিবে? এই 20 ফিটের অর্ধেক যতটুকু ততটুকু। আর সি গ্রিডের ফ্রেমটা নিবে কোনটা? 30 ফিটের অর্ধেক 15 ফিট যে উইন্ডোড আসবে, ওই 15 ফিটের লোডটা নিবে হলো সি গ্রিডের। এখন আমাকে বলো সবচেয়ে বড় বেশি ল্যাটারাল লোড কোনটা নিচ্ছে? এ ফ্রেম না বি ফ্রেম না সি ফ্রেম? সি। বি ফ্রেম, তাই না? বি ফ্রেম নিবে হলো এখানে 25 ফিটের লোড, এ 15 ফিটের লোড নিবে, এন হচ্ছে 10 ফিটের লোড। তাহলে 25 ফিটের লোড বেশি না, অনেক বেশি আসবে না? তাহলে আমাদের এখানে কেটে গেল কিন্তু বি, তিনটের মধ্যে বিটা সবচেয়ে বেশি। অর্থাৎ যে কোনো ফ্রেম অ্যানালাইসিস করার সময় মাঝে যেগুলো থাকবে তার উপরে ল্যাটারাল লোডের ইফেক্টটা বেশি আসে কিনারের তুলনায়। ক্লিয়ার? আর একইভাবে যদি আমি যখন এই ফ্রেম অ্যানালাইসিস করব, তখন বি ফ্রেমের মধ্যে লোড সবচেয়ে বেশি আসবে 1 এবং 3-এর তুলনায়। জি স্যার। আচ্ছা, মোটামুটি আমার ফ্রেমিংটা বোঝা গেছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, তোমরা এখানে খেয়াল করো, এখানে যদি বিম না থাকতো তাহলে ফ্রেমটা কতটুকু হতো? তাহলে কিন্তু এই কলাম এই ডিরেকশন এই উইন্ডোর আসলে এই কলাম এই লোডটা যাইতো, নিতে পারতো? না স্যার। তখন কিন্তু দুইটা কলাম মাত্র এই ফ্রেমের লোড নিত। জি স্যার। যে লোডটা আগে তিনটা কলাম শেয়ার করছে, এখন সেই লোডটা দুইটা কলাম শেয়ার করবে। তাহলে কি হলো? ওই দুইটা কলামের উপর প্রেসার অনেক বেশি পড়বে না? জি স্যার। অনেক বেশি পড়বে, এবং তার জন্য কলাম সাইজ টাইজ ডট টট অনেক বেশি আসবে। সেজন্য তোমরা চেষ্টা করবে যেন ফ্রেমিংটা কমপ্লিট রাখা যায়, অর্থাৎ যেন এই কলাম টু কলাম টাইংটা প্রত্যেকটা রেগুলার রাখা যায়। তাহলে কিন্তু হাই রাইজ বিল্ডিংটা তোমার অ্যানালাইসিস করা তোমার জন্য সুবিধা হবে এবং ইকোনমি হবে। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। ওকে। এখন আমরা যে কোনো একটা ফ্রেম আসি, মনে করি এখানে একটা ফ্রেম আসতেছে, আমরা একটা এই ফ্রেম অ্যানালাইসিস শিখবো এখন আজকের ক্লাসে। তো এই ফ্রেমে এই লাল দাগগুলো ভুলে যাও। লাল দাগগুলো হলো তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আসছে, এগুলা লাল দাগগুলো ভুলে যাও, গোলগুলো ভুলে যাও। তাহলে এখানে কলাম কোনটা? এটা কলাম, এটা কলাম নাকি? এটা কলাম, এটা কলাম, 4টে কলাম। আর বিম গুলো হলো এগুলা, রাইট? কয়তলা বিল্ডিং এটা? 1 2 3 4 5 6 6তলা বিল্ডিং। এখানে ফ্লোর হাইট বেশি থাকে, তো এটার উপর ল্যাটারাল লোড ইফেক্ট আসতে পারে। আচ্ছা, এখন অ্যাপ্রক্সিমেট মেথড যেটা বলা ছিল, আগে যে মেথডে ডিজাইন করা ছিল, তাহলে এখন আমরা অ্যাপ্রক্সিমেট মেথডটা তারা কি অ্যাপ্রক্সিমেশন করলো, কেন মেথডটা এখন কম্পিউটার মেথডের সাথে প্রায় কাছাকাছি মিলে যায়, সেটা আমরা একটা আলাপ করি।
তার আগে একটু বলে নেই যে এই যে 12 কিপ, 15 কিপ, 12 কিপ, 9 কিপ, তুমি দেখো খেয়াল করে এটা কি, এটা হলো ল্যাটারাল ফোর্স। এগুলো কিন্তু ল্যাটারাল ফোর্স লোড। এই লোড গুলা আমাদের প্রত্যেকটা কোডেই, প্রত্যেক দেশের কোডেই উইন্ড ফোর্স থেকে কিভাবে ল্যাটারাল ফোর্সে ট্রান্সফার করা যায় তার প্রসিডিউর দিয়ে দেওয়া আছে। এবং কত উইন্ডের কত স্পিড থাকলে পরে ল্যাটারাল ফোর্স কত হবে তার প্রসিডিউর প্রত্যেক দেশে কোডে আছে, আমাদের দেশে কোডও আছে। ওই কোডের অনুযায়ী এই লোড গুলো বের করা হয়। কেমন? তাহলে এই লোড বের করতে কি লাগছে? কোড লাগছে। কোড মানে প্রত্যেক দেশের জন্য আলাদা হতে পারে। ইভেন আমাদের দেশে কিন্তু প্রত্যেক জেলা টু জেলা ডিফারেন্স। যেমন ধরো ঢাকাতে যদি বলে 225 কিলোমিটার পার আওয়ার, আবার দেখা যায় যে চিটাগাং 260, আবার গিয়ে দেখা গেল টাঙ্গাইল গিয়ে এটা 190। তাহলে আমাদের দেশে কোডও কিন্তু উইন্ড স্পিড কোথায় কত ধরে ডিজাইন করা হবে সেটা ডিফাইন করা আছে। এই উইন্ড স্পিডের সাথে কিন্তু রিলেটেড কি, বাতাসের বেগের সাথে এই ফোর্স গুলো রিলেটেড। হ্যাঁ, এটা ধরো তুমি করতে বের করে নিতে পারবা, কিংবা এখন তো পাওয়া যায়, এক্সেল শিটই পাওয়া যায়। তাহলে আমরা এই 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 ফোর্স গুলা প্রথম বের করে নিব। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, সবার এটা হলো রূপটা যদি বাদ দেয়, কারণ রূপটার উপরে কন্টিনিউশন নাই। উপরে থেকে যত নিচের দিকে নামতেছে ফোর্স কমে যাচ্ছে, কেন এটা বলো তো? স্যার বাতাসের প্রেসারটা উপরে বেশি, নিচে রাইট কম। রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে বাতাস যত উপরে যাওয়া যায় তত বাতাসের প্রেসার বেশি থাকে। বাতাসের প্রেসার বেশি থাকে মানে লোডও বেড়ে যায়। হ্যাঁ, একটা একটা 20 তলা বিল্ডিং এর টপ ফ্লোরে যে বাতাস ফিল করে, নিচতলা কিন্তু সেই বাতাস সে ফিল করে না। করে? করবে না, স্যার। কারণ ওখানে বাতাস অনেক বেশি। জি স্যার। সেই জন্য এখানে লোডটাও সেভাবে চেঞ্জ হয়ে আসতেছে। আচ্ছা, এখন অ্যাপ্রক্সিমেশনটা কি? অ্যাপ্রক্সিমেশন মেথড মানে অ্যাপ্রক্সিমেশনটা হলো তোমার এই যে ল্যাটারাল ফোর্স অ্যানালাইসিস করলে পরে তুমি যাই করো না কেন, কম্পিউটারে যাই করো না কেন, তুমি সব সময় দেখবে যে কলামগুলোর মাঝ বরাবর তোমার বেন্ডিং মোমেন্ট 0। কম্পিউটার অ্যানালাইসিস করে দেখবে যে কলামগুলোর মাঝ বরাবর বেন্ডিং মোমেন্ট 0। এই যে যখন 50-60 বছর আগে যখন তারা অ্যানালাইসিস করতো, তখন তারা এটাকে মনে করলো যে আমাদের ফ্রেম যাই হোক না কেন, কলমের মাঝে তো আমাদের বেন্ডিং মোমেন্ট 0, এটা আসবেই, এটাই আসে, এটি ম্যাথমেটিক্স। তাহলে প্রত্যেকটা কলামের মাঝে বেন্ডিং মোমেন্ট দেখা যায় 0। তুমি লোড যাই হোক না কেন এখানে 0 হবেই। এটা তারা প্রথম বের করে দেখেন না, এটা সব জায়গাতে তাই। হ্যাঁ, তাই যদি হয়, তারা বললো যে ঠিক আছে, তাহলে আমরা বিল্ডিংটাকে এই বরাবর তাহলে সেপারেট করে যদি ফেলি, হবে প্রত্যেকটা ফ্রেমকে যদি এই বরাবর সেপারেট করে ফেলি, কারণ মোমেন্ট 0, তো মোমেন্ট 0 মানে কি হিঞ্জ, তাই না? আমরা বিমের মধ্যে শিখে আসছি না, হিঞ্জ জয়েন্ট যেখানে সেখানে মোমেন্ট 0। তাহলে যেহেতু মোমেন্ট 0, তাহলে আমরা এই বরাবর প্রত্যেকটা বিল্ডিং এ কেটে ফেলতে পারি। প্রত্যেকটা ফ্রেমকে হিঞ্জ বরাবর যদি কেটে ফেলে তাহলে কি দেখা যায়? তাহলে এরকম হয় না, দেখো তো, প্রথমটা এতটুক থাকে, পরেরটা এতটুক থাকে না, পরেরটা এতটুকু হয় না, দেখো তো। এই যে আমি যখন এবারেও কাটলাম, এটা বরাবর কাটলাম, তাহলে উপরেরটা তো শুধু এতটুকু হয়ে গেল না? হ্যাঁ, আর সেকেন্ডটা হলো এতটুকু হলো না? থার্ডটা এতটুকু হবে না? অর্থাৎ প্রত্যেকটা ফ্রেমকে আইসোলেট করলে তাহলে উপরে কলামের অর্ধেক, নিচে কলামের অর্ধেক আইসোলেট হয়ে যায়। তার মানে তুমি খেয়াল করে দেখো, যেখানে 15 ফিট ছিল, এদিকে 7.5 ফিট, উপরে 7.5 ফিট, নিচে 7.5 ফিট। তাই হয়েছে কিনা? উপরে ফ্রেমটা যখন আসলো তখন হলো এটা 7.5 ফিট, আর মাঝে যখন আসলো এই কলামে 7.5 ফিট, নিচের 7.5 ফিট। যদি ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট থাকতো, তাহলে এটা কত হইতো?
ফ্লোর টু ফ্লোর হাইট যদি 10 ফিট হতো তখন এটা কত হইতো বলো কেউ? যদি ফ্লোর টু ফ্লোর, এটা তো ফ্লোর টু ফ্লোর হাইট 15 ফিট, সেজন্য 7.5 ফিট আসছে। ফ্লোর টু ফ্লোর হাইট যদি 10 ফিট হতো তাহলে এটা কত হইতো? 5 ফিট। 5 ফিট হতো না, তাই না? তখন এটা 5 ফিট হয়ে যেত, তখন এটা 5 ফিট হয়ে যেত। ফ্লোর টু ফ্লোর হাইট যদি 12 ফিট হতো তাহলে এটা কত হইতো? 6 ফিট, তাই না? 6 ফিট, এটা তখন 6 ফিট হতো। হ্যাঁ, তাহলে এইভাবে প্রত্যেকটা ফ্রেমকে তখন আমাদের প্রথম কাজ হলো এরকম প্রত্যেকটা ফ্রেমকে ভাগ করে ফেলা। হ্যাঁ, ভাগ করে ফেলে তারপর আমাদের উপর থেকে আসতে হবে। অ্যানালাইসিস শুরু হবে উপরের থেকে, নিচে থেকে না। উপরে থেকে কি হলো তুমি খেয়াল করে দেখো, যে আমরা যদি প্রথম এইটাকে নেই, এটা যদি নেই তাহলে উপরে ফ্রেম এটা না, তার উপরে থেকে এই লোড কত? 12 কিপ। এই যে 12 কিপ, এই যে, তাহলে এই লোডটা হলো 12 কিপ। তাহলে এই লোডটা 12 কিপ হলো, লোডটা আসছে বাম থেকে ডানের দিকে, তাই না? এই ডিরেকশনে। আচ্ছা, এটাকে রেজিস্ট করবে কে? এটাকে আটকাবে কে? এটাকে আটকাবে, ফ্রেমটা আটকাবে না? এই ফ্রেমটা আটকাবে। ফ্রেমটা যদি আটকায় তাহলে ফ্রেমের মধ্যে লোডটা তাহলে এই 12 সমান একটা ফোর্স ইকুয়ালি আসতে হবে, না ব্যালেন্স থাকবে না। এই 12 এখানে অপোজিট ডিরেকশনে 12 আসতে হবে, তো নইলে ব্যালেন্স হবে? হবে না। তাহলে এই 12কে তাহলে এখানে প্রত্যেকটা কলামের মধ্যে কিভাবে ভাগ করে দিব? আমাদের ভাগ করার নিয়মটা এখন শিখতে হবে। কিভাবে ভাগ করব আমি বলি। ভাগ করব হলো মাঝে যা হবে সাইডে তার অর্ধেক পাবে। মাঝে যা ফোর্স হবে সাইডে তার অর্ধেক ফোর্স হবে। তাহলে 12 যদি হয় কয় ভাগ হবে? মাঝে মাঝে 2 ভাগ, আর সাইডে 2টে মিলে 1 ভাগ। তাহলে কয় ভাগ হলো এখানে? 3 ভাগ। 3 ভাগ। 12কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 4। 4। তাহলে মাঝে এখানে 4 কিপ, মাঝে 4 কিপ, আর 2 কোণায় তার অর্ধেক 2 কিপ, এই 2 কিপ। তাহলে এটা কি ব্যালেন্স হয়ে গেছে? জি স্যার। তার 12 কিপ ব্যালেন্স হয়ে গেছে, তার মানে এটা স্টেবল হয়ে গেছে। জি স্যার। ওকে, এবার তাহলে নিচে আসি। আমি বলছি যে আমাদের উপর থেকে নিচে আসতে হবে। হ্যাঁ, এবার নিচে আসি। নিচে আসলে তুমি খেয়াল করো যে যখন একটা হিঞ্জ হয়, হিঞ্জের এক পাশে যা লোড থাকে অপোজিট সাইড তার সেম লোড, কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়। এটা হলো হিঞ্জের নিয়ম। যখন একটা হিঞ্জ জয়েন্ট হবে, হিঞ্জের ডান পাশে যা বাম পাশে তাই থাকবে, কিন্তু ডিরেকশন অপোজিট। এটা বিমে যখন ই করেছে তখন কিন্তু শিখে আসছে এটা। আমি এই জন্য আবার বলছি, যখন একটা হিঞ্জ জয়েন্ট হয়, আমরা তো এটা একটা হিঞ্জ জয়েন্ট ছিল, তাই না? হিঞ্জ জয়েন্ট জন্য তো এটাকে সেপারেট করে ফেলছি। তাহলে হিঞ্জ জয়েন্ট যখন হলো, যেখানে মোমেন্ট জিরো অথবা হিঞ্জ জয়েন্ট যেটাই বলো না কেন, যেখানে হিঞ্জ জয়েন্ট হলো, হিঞ্জ জয়েন্টের এক পাশে যে ফোর্স হবে, হিঞ্জ জয়েন্টের আরেক সাইডে সেম ফোর্স হবে, কিন্তু ডিরেকশন অপোজিট। তাহলে এখানে 2 ছিল, এখানে ফোর্স ছিল, এখানে ফোর্স ছিল। যখন আমি এই ফ্রেমের মধ্যে আসবো, হিঞ্জ জয়েন্টের এটা হলো একদিক, এটা হলো আরেক দিক। তাহলে এখানে 2 কিপ হলো, এখানে 4 কিপ, এখানে 4 কিপ, এখানে 2 কিপ একই হবে, কিন্তু ডিরেকশন কি হলো? ডিরেকশন কি হবে? জাস্ট অপোজিট, রাইট? জি স্যার। এটা কিন্তু অ্যানালিটিক প্রসিডিউর, ম্যাথমেটিক্স এটা কিন্তু। হ্যাঁ, তাহলে তাহলে আমি উপরে ফোর্স উপরটা এখন ভুলে যাই। এখন চিন্তা করবো নিচেরটা, নিচের ফ্রেম চিন্তা করব। নিচের ফ্রেম চিন্তা করলে এই ডিরেকশনে ফোর্স কত আছে মোট দেখো তো? উপরে আছে 12 আর হচ্ছে 15, 27। টোটাল তাহলে এই ডিরেকশন ফোর্স আছে 27, তাই না? জি স্যার। তাহলে এই 27 কে তাহলে রেজিস্ট করবে কে? নিচেরটা, তাই না? জি স্যার। অপোজিট ডিরেকশন তার 27 অপোজিট ডিরেকশনে একটা ফোর্স আসবে, সেটা যাবে নিচের দিকে, নিচ থেকে দিবে, মানে অর্থাৎ এই ফোর্সটাকে রেজিস্ট করবে এটা।
আর তো কোনো জায়গা নাই। জি স্যার। তাহলে এখানে ভাগ করো 27 কে কয় ভাগ করবা? তাহলে স্যার 3 ভাগ করলে 3 ভাগ করবো। 9 3 ভাগ করে করলে পড়ে আর কি। 9 9 আর 4.5 4.5। জি স্যার। এটা এই জন্য আমি এই যে ক্যাটে দেখাচ্ছি, এই জন্য যে তো না বুঝলে তো অঙ্ক লিখে লাভ নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, ফ্রেম যদি 3টে থাকতো, অর্থাৎ এটা যদি না থাকতো, একটা যদি না থাকতো, তখন কি হতো? কয় ভাগ হতো? স্যার সমান 3 ভাগ হইতো। নো নো, যদি এটা নাই, মনে করো এটা নাই, স্যার তাহলে হচ্ছে 2 ভাগ হইতো। 2 ভাগ হতো, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। তাহলে তখন এটা এটা বেড়ে হতো, অনেক বেড়ে যেত না? 9টা বেড়ে তখন অনেক বেড়ে জি 14.5 স্যার, হয়ে যেত না 18 তখন? হইতো আর দুই পাশে দুইটা ভাগ হ্যাঁ, হয়ে যেত পারে। তার মানে এই যে কিছুক্ষণ আগে বললাম যে একটা ফ্রেমের মধ্যে কোনো একটা বিম যদি উঠায় দাও, তাহলে কিন্তু লোডটা কিন্তু ওই অন্য কলামের উপর বেশি পড়ে যায়। তুমি বুঝতে পারছো তো? স্যার মানে ফ্রেম যত বেশি হবে তত তত কিন্তু লোড কমে যাবে। জি 4টে স্যার। জায়গাতে যদি 10টা হতো ফ্রেম, এই লোডটা তখন 10 ভাগে ভাগ হয়ে যেত, তাই না? জি স্যার। আবার যদি 2টা হতো তখন কি হতো? শুধুমাত্র যদি 2টা 2টা ভাগে থাকতো, ভাগ হচ্ছে আর কি। জাস্ট 2 ভাগে ভাগ হয়ে যেত। জি স্যার। তখন হিউজ লোড তখন কলামের উপর পড়ে যেত। সেই জন্য তোমরা যখন হাই রাইজ বিল্ডিং অ্যানালাইসিস করবে, তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন যেন এক লাইনে 2টা কলাম না থাকে একটা ফ্রেমে। স্যার একটা কোশ্চেন করি। বলো। স্যার মানে একটা কলাম থেকে আরেকটা কলামের মানে ম্যাক্সিমাম, মানে এই প্র্যাকটিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম কতটুকু ডিসটেন্স আমরা নেই বা নিতে পারি? কলাম থেকে কলাম ডিস্টেন্স, তোমরা তো হিসাব তো তোমাদের কাছে, 2 পার্কিং না 3 পার্কিং নাকি, এটা তো হিসাব করো। জি স্যার, মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি যে মানে আপনারা স্যার ম্যাক্সিমামের যারা কোনো হচ্ছে শেষ নাই, প্র্যাকটিস আমি তোমাকে করছেন বলি। মানে সেই অনুযায়ী যে না, এটা আমি কোনো বলি, লিমিটেশন আছে ওইটা কি? ওইটা তো আরেক হিসাব, ওইটা তো ল্যাটারাল লোড না, এটা ভার্টিক্যাল লোডের সাথে হিসাব, ওইটা আমরা শিখে আসছি আগেই। জি আচ্ছা, আমি বলি, তারপর আবার বললি, তুমি যেটা জিজ্ঞেস করছো সেটা হলো স্যার, তুমি মানে যদি, কোশ্চেনটা করছে অন্য কারণে। ওই আচ্ছা আমরা যখন হাউজিং ডিজাইন করি তখন স্যার আমি একটা কেস স্টাডি করেছিলাম আমাদের গ্রুপ। তো স্যার ওইখানে দেখছিলাম যে আমাদের যে ফ্লোর স্ল্যাবটা ছিল, ফ্লোর স্ল্যাবটায় থিকনেস 2 ফিট, আবার কিছু কিছু জায়গায় 36 ইঞ্চি আর কি, এরকমের হচ্ছিল আর কি। হ্যাঁ আসতেই পারে, তো আসতেই মানে পারে। ওরা হচ্ছে বিম দেয় নাই, ওরা টোটালটা স্ল্যাব দিয়ে আর কি কাভার করে, মানে অনেক বড় বড় 120 ফিট আল্লাহ মানে লেংথ আল্লাহ হচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হিসাব করে শোনো, হাইতিতে যে ভূমিকম্প হলো, যে ছবিটা আসছে, জি স্যার, যে হ্যাঁ। বিল্ডিংটা কলাপস, হোটেলটা কলাপস করেছে, এটাকে আমার কাছে মনে হচ্ছিল ফ্ল্যাট স্ল্যাব। হাইতি যে লাস্ট আর্থকুয়েকটা হলো, জি স্যার। ফ্ল্যাট স্ল্যাব অর্থাৎ বিমলেস স্ল্যাব কিন্তু ভেরি রিস্কি। জি স্যার, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তুমি যেটা কোশ্চেন করেছো সেটা হলো, তুমি মনে করো যদি 15 ফিট স্প্যান ধরো, 2টা পার্কিং ধরো, 16 ফিট নাকি 18 ফিট? স্যার 16 ফিট হিসাব করি 18 ফিট, আমরা। তাহলে তুমি দেখি যে 18 ইঞ্চি ডেপথে বিম হয়ে যাচ্ছে। জি স্যার, হ্যাঁ। আর যদি 24 ফিট করো, তাহলে বিমের ডেপথ কত লাগবে? 24 ইঞ্চি। 24 ইঞ্চি। এখন যদি তুমি 4টে পার্কিং করো, তাহলে 30 ফিট নাকি? জি এরকম। 30 ফিট, তাহলে বিমের ডেপথ কত আসবে? স্যার তাহলে বিমেও হচ্ছে 30 তিরিশ ইঞ্চি ইঞ্চি ডেপথ দেওয়ার মতো জায়গা আছে তোমার? হাইট আছে? না স্যার, ওইটা তো 10 ফিট হিসেবে হ্যাঁ, এটা পাবো খেয়াল না। করবে। তুমি যদি এখন 40 ফিট করো, তাহলে বিমের হাইট কত আসবে? 40 ইঞ্চি আসবে, 40 তার ইঞ্চি মানে থামনোল ঝামেলা বলে। হয়ে যাবে আরো। তাহলে জি 40 ইঞ্চি যদি বিমের ডেপথ আসে, তোমার তো ওপেনিং কমে যাবে না? জি স্যার। তাহলে কি এটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো? স্যার রেসিডেন্সিয়ালের জন্য তো অ্যাকসেপ্টেড হবেই। হ্যাঁ, এটা তুমি চিন্তা করতে পারো, যদি এখন তুমি দেখো যে ফ্লোর টু ফ্লোর হাইট 30 ফিট, তাহলে তো কোনো অসুবিধা নাই। ফ্লোর টু ফ্লোর হাইট 20 ফিট, তাহলে তোমার অসুবিধা নাই। কিন্তু এগুলা প্রত্যেকটার সাথে একটা ইন্টার রিলেটেড। হ্যাঁ, স্যার বুঝতে এগুলা পারছি। এগুলো চিন্তা করে কিন্তু তোমার স্প্যান গুলা ঠিক করতে হবে। আমরা ল্যাটারাল লোডের জন্য আমরা শুধু বললাম কলামের ওরিয়েন্টেশনটা কি হবে, সেটা কিন্তু এতক্ষণ আলাপ করলাম। জি স্যার। হ্যাঁ, এটাও কিন্তু এই কথাগুলো একটা পার্ট কিন্তু। হুম, আচ্ছা, জি স্যার, হ্যাঁ। ওকে। তাহলে আমরা নেক্সট আগে তাহলে এখানে 27 কিপ ছিল, 27 কিপে ভাগ করলে আমরা নিচে পাবো 9 9 4.5 4.5, ঠিক আছে? জি স্যার। তাহলে এরপর একটার জন্য তাহলে কি হলো, 27টার এই 9 9 4.5 4.5 এখন অপোজিট ডিরেকশন হবে, তাই না? জি স্যার। সেম ফোর্স, জাস্ট অপোজিট ডিরেকশন পরের ফ্রেমের জন্য। এখন তাহলে এই ডিরেকশনের টোটাল লোড কত? টোটাল 9 লোড হচ্ছে 9 27 আর 27 প্লাস 12, প্লাস 12। জি স্যার। তাহলে 39। তাহলে 39কে 3 ভাগে ভাগ করতে হবে, 13 13 4.5 4.5। ক্লিয়ার? জি স্যার। এইভাবে তুমি যতই নিচে যাবে, একটা 20 তলা বিল্ডিং হলে নিচ পর্যন্ত আসতে হবে কিন্তু একবারে। আমরা যখন
আমার আমার মনে আছে 95 এর দিকে 45 কি জন্য আমার ওই যে সুবনবাগে তখন 10 তলা বিল্ডিং একটা ডিজাইন করতে হলো আদিত্য। হ্যাঁ, ওটা ডিজাইন করতে গিয়ে আমার কি কষ্ট হয়েছে, কারণ তখন কম্পিউটার এগুলো ছিল না, ইটেপস টিটেপস কিছু ছিল না, ম্যানুয়ালি হিসাব করে করে প্রত্যেকটা ফ্রেম এরকম ধরে ধরে সব করে ফেলছিলাম আমি। কি কষ্ট, তখন তো অনেক ইয়াং ছিলাম, মজা খারাপ লাগতো না, কিন্তু করতে হয়েছে আর কি। এখন লাগে না, এখন তো ইটেপস মডেল করলেই বের হয়ে যায়, চলে আসে। তাহলে আমাদের তাহলে অ্যাপ্রক্সিমেট মেথডে সবগুলা করতে হবে, এখন নিজ পর্যন্ত এভাবে আসতে হবে। আসলে পরে আমরা কি পাবো, এরকম একটা ফ্রেমিং পেয়ে গেলাম, এরকম একটা লোড কম্বিনেশন মানে অ্যানালাইসিস পেয়ে গেলাম। এখন তোমাদের জন্য যেটা হয় যে পরীক্ষাতে দেখবো যে বলা হয় যে এ বি ফ্রেমের অ্যানালাইসিস করো, এই যে যেমন এখন বলা আছে এ বি, তাহলে তোমার সাথে এ বি ফ্রেমের উপরে আর নিচেটা করলে হয়ে যাবে। এ বি ফ্রেমের উপরটুক সব আর নিচেটা করলে আর লাগে না। কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করার সময় যদি ডিজাইন করতে থাকো তাহলে কোথায় সব করতে হবে না, টপ থেকে শুরু করে বটম পর্যন্ত আসতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা নেক্সট এতে যাই। তাহলে এইভাবে হলো প্রত্যেকটা বের করলাম। নেক্সট আছে, নেক্সট আসলাম। এখান থেকে আমরা যদি এটাকে মোমেন্টে ট্রান্সফার করবো। এগুলো তো ছিল আগে ফোর্স ছিল, ফোর্স থেকে ফোর্সের জন্য তো মোমেন্ট আসবে, তাহলে ফোর্সের জন্য মোমেন্ট আসবে কোথায়? মোমেন্ট আসবে জয়েন্টের মধ্যে, মোমেন্ট আসবে প্রত্যেকটা জয়েন্টে, ফোর্সের জন্য একটা মোমেন্ট আসবে। এখানে আমরা নাম দিয়ে দিলাম EFGH উপরেটায়। তাহলে প্রত্যেকটা জয়েন্টে একটা কি আসবে? মোমেন্ট আসবে। জি স্যার। মোমেন্টটা আমরা বের করতে হবে কিভাবে? আমরা যদি এখানে জয়েন্ট চিন্তা করি, প্রত্যেকটা জয়েন্ট এখন টা চিন্তা করি, জয়েন্ট ফর জয়েন্ট আচ্ছা, ফর জয়েন্ট দিলেতে কি দাঁড়ায়? ফোর্স হলো দিকে 12 আর এদিকে হলো 2, তাই না? তার মানে আর ক্লকওয়াইজ ঘুরবে। এখন আসতেছে, আমরা আস্তে আস্তে আসতেছে, দেখো। আর বিমের দিকে তো কোনো অ্যাক্সিয়াল ফোর্স নিচ্ছে না, তাই না? সেজন্য এখানে এখানে কিছু নাই, বিমে আমরা আসতেছি পরে। আচ্ছা, এখন তুমি বলো, হ্যাঁ, এই কলামের মধ্যে এই লোডের জন্য কলামের মধ্যে একটা মোমেন্ট আসবে না? মোমেন্টটা এই ফোর্সের জন্য এই কলামের একটা কলামের উপর একটা মোমেন্ট আসবে না? সেই মোমেন্টের ভ্যালু কত? মোমেন্টের ডেফিনেশন অনুযায়ী রেসপেক্টে মোমেন্টের ভ্যালু হলো ফোর্স টাইম ডিসটেন্স। ফোর্স আর ডিসটেন্স, ফোর্স কত? 2, ডিসটেন্স কত? 7.5 ফিট। তাহলে এই এই 2 কি ফোর্সের জন্য এই জয়েন্টে মোমেন্ট আসতেছে, মোমেন্ট অফ কলাম বিলো, মানে এই নিচে এই জন্য মোমেন্ট আসছে 2 × 7.5 মানে 15 কিপ ফিট। বোঝা গেছে? মানে জয়েন্টে তাহলে এই মোমেন্ট আসতেছে 15 কিপ ফিট। ডিরেকশন কি হবে? ক্লকওয়াইজ, কারণ ফোর্সটা তো ক্লকওয়াইজ, তাই না? ঘড়ি কাটার দিকে না? জি স্যার। তাহলে জয়েন্টে এই কলামের মধ্যে মোমেন্ট আসতেছে কত? 15 কিপ ফিট। আমরা ক্লাসে প্রথমেই কিন্তু বলে আসছিলাম যে কলামের মধ্যে মোমেন্ট আসবে, সেই মোমেন্ট বের করাটা টাফ, তারপরে সেই মোমেন্ট বের করার পর সেই মোমেন্টের ডিজাইন করাটা টাফ। তাহলে আমরা এখন মোমেন্ট বের করাটা কিন্তু শিখতেছি এখন। তাহলে এই কলামের মধ্যে তাহলে মোমেন্ট আসছে কত? এই কলামে মোমেন্ট কত আসছে? 15 কিপ ফিট ক্লকওয়াইজ মোমেন্ট, তাই না? কিভাবে আসলো? ফোর্স হলো 2 কিপ আর ডিসটেন্স হলো 7.5, তাহলে ফোর্স টাইম ডিসটেন্স হলো মোমেন্টের ডেফিনেশন। জি তো স্যার। 2 × 7.5 মানে হলো 15 কিপ ফিট ক্লকওয়াইজ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এই জয়েন্টটা যদি স্টেবল করতে হয় বা ব্যালেন্স করতে হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ একটা সেম মোমেন্ট লাগবে না? নাহলে তো জি ব্যালেন্স স্যার। থাকবে না, জিরো হবে না, তাই তো? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সেম মোমেন্ট কত? 15 কিপ ফিট 15 কিপি হবে। জি স্যার। তাহলে এই মোমেন্টটা তাহলে কে নিবে? কাউকে তো নিতে হবে। জি এই স্যার। মোমেন্টটা নিবে হলো বিম। বুঝছো? জি স্যার। তাহলে এই যে বিমটা, সে বিমের তাহলে জয়েন্টের মধ্যে মোমেন্ট আসলো কত?
15 কিপ ফিট। জি স্যার। এই মোমেন্টটা কি জন্য আসলো? ল্যাটারাল ফোর্সের জন্য আসলো, কিন্তু খেয়াল করো এই উইন্ড লোডের জন্য কিন্তু এই মোমেন্টটা এক্সট্রা আসলো। আমরা যখন এখন এই বিমটা যখন ডিজাইন করব তখন বিমের লাইভ লোড ডেড লোডের জন্য একটা মোমেন্ট আসবে না? ডেড লোড লাইভ লোডের জন্য একটা লোডের জন্য তো একটা মোমেন্ট আসতো, তাই না? যেটা আমরা আগে শিখে আসছি। তাহলে এর সাথে তাহলে এই মোমেন্টটা অ্যাড হবে না? তাহলে বিমটা ডিজাইন করার সময় তাহলে অ্যাড করার একটা প্রসিডিউর আছে, লোড কম্বিনেশন আছে, কোড বলে দিয়েছে। কিন্তু আমরা স্বাভাবিক চিন্তা করলে তাহলে বুঝবো যে এই ভার্টিক্যাল লোডের সাথে ল্যাটারাল লোডের জন্য একটা মোমেন্ট আসবে, সেই মোমেন্টটা এর সাথে অ্যাড হবে। তাহলে এই হাইরে যদি এই বিল্ডিং এই বিমের যে সেকশন বা রড ছিল, ল্যাটারাল লোড অ্যানালাইসিস করলে সেকশন রড কি সেম থাকবে না বাড়বে না কমবে? বাড়বে না? কি কথা বলছে না কেন? আগে ভার্টিক্যাল লোডের জন্য যাচ্ছিল, ল্যাটারাল লোডের জন্য এক্সট্রা বাড়লো, তাহলে মোমেন্টটা আগে থেকে বেড়ে গেল। মোমেন্ট আগে থেকে বাড়া মানে এইচ এ বেড়ে যাবে, এস এ বেড়ে যাবে, রডও বাড়বে, ডেপথও বাড়বে, তাই না? আচ্ছা, এখন অ্যাপ জয়েন্টে আসি। অ্যাপ জয়েন্টে আসলাম। অ্যাপ জয়েন্টে কি? অ্যাপ জয়েন্ট কোনটা? এটা না? বিমটাকে কেটে ফেললাম, কলামটাকে রাখলাম। তাহলে অ্যাপ জয়েন্টে মোমেন্ট অফ কলাম বিলো, এই কলামের মধ্যে মোমেন্ট কত? এই কলামের মোমেন্ট হলো ফোর্স টাইম ডিস্টেন্স, ঠিক আগের মতোই। জি স্যার। তাহলে ফোর্স হলো 4 কিপ, ডিস্টেন্স হলো 7.5 কিপ। তাহলে মোমেন্ট হয়ে গেল 30 কিপ ফিট। তাহলে এটা কি মোমেন্ট? ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তাহলে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট 30 কিপ ফিট সেম হবে। তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা নিবে কে? বিম। তাহলে এই বিম এখানে কয়টা আছে? এটা একটা বিম আছে, এটা একটা বিম আছে, দুইটা আছে, দুইটা অর্ধেক দুইটা বিম অর্ধেক আছে। তাই এই দুইটা বিম তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা নিবে। তাহলে কত বিমগুলো তাহলে কত নিবে? ক্লকওয়াইজ মোমেন্ট যা ছিল জাস্ট তার অর্ধেক, জি স্যার। সমান ভাগ হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ফর ইচ বিম হলো হাফ অফ 30 কিপ 15 কিপ ফিট। স্যার বলো। স্যার আগে আমরা যে উইন্ড ফোর্সের জন্য যে ইটা পেলাম, প্রেসারটা পেলাম বা যে লোডটা পেলাম, হ্যাঁ, ওইটা কি এই ইকুয়েশনে আসে না? উইন্ড ফোর্সের জন্য তো আমরা ফোর্স ধরে আসছি, যেখানে এটা উইন্ড ফোর্সের জন্য এটা মানে ধরেছি ওইটা তো। ওইখানেই কি আমরা হিসাব শেষ আর কি এইখানে? হ্যাঁ, ওখানে হিসাবটা করা শেষ। জি স্যার। ওকে। এখন এই উইন্ড ফোর্সের জন্য যা আসছে তা বিল্ডিং এর মধ্যে তা ইফেক্ট কি আসছে সেটা আমরা করতেছি। আচ্ছা স্যার। ওকে। হ্যাঁ, উইন্ড ফোর্স তো দিয়ে আমাদের এই কিপটা কি জন্য, 4 কিপটা কি জন্য আসছে? উইন্ড ফোর্সের জন্য তো আসছে না? জি স্যার। হ্যাঁ। নইলে তো আসতো না। উইন্ড ফোর্স যদি না থাকতে ফোর্স আসতো, না স্যার। তাহলে বিম কলাম গুলো শুধু ভার্টিক্যাল লোডের জন্য ডিজাইন করলে হয়ে যেত না? জি স্যার। তাহলে উইন্ড ফোর্স আসার জন্য তো এই 4 কিপ আসছে, এবং মোমেন্ট এখানে দেখা গেল তো 15 কিপ ফিট মোমেন্ট। কলামের মধ্যে 30 কিপ ফিট আসছে, বিমের মধ্যে 15 কিপ ফিট কিন্তু মোমেন্ট চলে আসছে। এটা কিন্তু এক্সট্রা মোমেন্ট, ভার্টিক্যাল লোডের থেকেও এক্সট্রা কিন্তু এটা। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে একইভাবে তাহলে এইভাবে তাহলে প্রত্যেকটা জয়েন্টেই আমরা অ্যানালাইসিস করতে পারবো না? আমি আরেকটা ধরি, এই ফ্রেম ধরি, পরের ফ্রেমটা ধরি। পরের ফ্রেমে আমি নাম দিলাম পি এ বি কিউ, একটা নাম দিলাম আর কি। তখন পি জয়েন্ট যদি ধরি, তাহলে পি জয়েন্ট ধরলে তুমি এখানে যে পি জয়েন্টকে কেটে নিয়ে আসো। পি এটাকে পি ধরেছি না? তাহলে এটা 4.5, এখানে 12, এখানে 6.5, তাই আছে না? এই যে 4.5 পি 6.5, আর এটা আনি নাই কেন? এটা তো আসবে, এটা ইফেক্ট নাই তো সেজন্য লেখা হয় না আর কি। এই তো, তাই না? এটার ইফেক্ট আসে না, যার ফলে লেখা হয় নাই। এটা ইফেক্ট, হ্যাঁ, এটা 15 ভুল হয়েছে। এটা 12, ঠিক আছে 12। আমরা এটা করতেছি। আমরা এখন এই ফ্রেমের মধ্যে আসছি, এই ফ্রেমে আসছি।
যেহেতু আমাদের এই বের করতে হবে, এই ফ্রেমে আসছে আর কি। তাহলে পি জয়েন্টে তাহলে এখানে 4.5, এখানে 6.5, এখানে 12। তাহলে মোমেন্ট অফ কলাম অ্যাবাভ, এই কলামের মোমেন্ট কত? উপরেরটা লোড কত? লোড হলো 4.5, ডিসটেন্স কত? 7.5। তাহলে মোমেন্ট অফ কলাম অ্যাবাভ 4.5 ইন্টু 7.5 মানে 33.75। ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ, তাই না? ঘড়ি কাটার দিকে না এটা? আমি যদি পি পি পয়েন্ট চিন্তা, পি এর রেসপেক্টে চিন্তা করি, তাহলে এটা ক্লকওয়াইজ। আবার মোমেন্ট অফ কলাম বিলো, তাহলে ফোর্স হলো 6.5 আর ডিস্টেন্স হলো 7.5, তাই গুণ করলে 48.75, এটাও ক্লকওয়াইজ। তাহলে তাহলে ল্যাটারাল লোডের জন্য কলামের মধ্যে দুইটা ক্লকওয়াইজ মোমেন্ট আসলো, একটা হলো 33.75, 48.75। তাহলে টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট হলো যোগ করলে, এই দুইটা যোগ করলে হচ্ছে 82.5। হ্যাঁ 82.5। তাহলে 82.5 টোটাল, কিন্তু টোটাল মোমেন্ট ফর ক্লকওয়াইজ ডিরেকশন, ঘড়ি কাটার দিকে হলো এই টোটাল মোমেন্ট। এটা এটা নিশ্চিত তাহলে কে? কলাম। তাহলে তাহলে এই 82.5 কলাম যে মোমেন্ট নিচ্ছে, এটাকে রেজিস্ট করবে কে? আর এইটারই বিপরীত দিকে বিম, হচ্ছে বিম করবে, তাই না? 2.5 ফিট কলাম। এটা বিম করবে না? জি স্যার, বিম করবে আর কি, মানে এই সমপরিমাণ আর কি। হ্যাঁ সমপরিমাণ বিম। এটা এর কয়টা বিম আছে? একটা আছে, তাই একটাই একটা বিম। করবে। তাহলে এই একটা বিম তাহলে তো এই সমপরিমাণ মোমেন্টে নিবে। তার ঠিক মানে আছে? হচ্ছে এই বিমটা আর কি আরো বেশি মোটা হবে। হ্যাঁ হইতে হবে। এই জন্য তো ল্যাটারাল লোডে তুমি দেখবে যে কর্নারে বিম গুলা রড বেশি চলে আসে। তুমি এরপরে খেয়াল করো যে ল্যাটারাল লোড যখন হাই রাইজ বিল্ডিং করা হয়, যখন কলামে রড বেশি চলে, বিমের মধ্যে কর্নারের দিকে বেশি রড চলে আসে। তাহলে বিমটা নিল, সেই টোটাল মোমেন্টটা বিম নিল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হিসেবে। আচ্ছা, এরপর যদি আমি জয়েন্ট এতে যাই, এই জয়েন্টে আমরা এবি বের করবো, তো সেজন্য এটা, তাহলে এই জয়েন্টে গেলাম। এই জয়েন্টে যদি যাই, তাহলে উপরে হলো 9, নিচে 13, মাঝেটা, মাঝে তো ওই ওর কোনো ইফেক্ট তো নাই, এই জন্য লেখা হয় নাই। তাহলে উপরে হলো 9, নিচে হলো 13। তাহলে এই 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 জয়েন্টের উপরে মোমেন্ট কত? 9 ইন্টু 7.5, 67.5। আর এই জয়েন্টের নিচে কত? 13 ইন্টু 7.5, 13 হলো ফোর্স আর 7.5 হলো ডিস্টেন্স। তাহলে যোগ গুণ করলে 97.5। এখানে তোমরা আমি আবার বলি, ফ্লোর টু ফ্লোর হাইট কিন্তু চেঞ্জ হলে পরে কিন্তু এটা চেঞ্জ হবে, 7.5 জায়গাতে এটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই ভ্যালুগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা রিলেটেড। তাই একইভাবে মোমেন্ট ক্লকওয়াইজ মোমেন্ট, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট হলো 67.5 প্লাস 97.5, টোটাল 165 কিউব ফিট। তাহলে the total anti-clockwise total clockwise moment 165 কিউব ফিট, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট একই হবে 165 কিউব ফিট। তাহলে এটা নিবে কে? নিবে হলো বিম। এখন বিম যদি নেয়, তাহলে এই বিম আর এই পাশে বিম নিবে, এই পাশে বিম নেবে, তাহলে দুইটা ইকুয়ালি ভাগ করে নিবে। তাহলে কি হবে? বিম মোমেন্ট অফ বিম লেফট সাইড হলো 165 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 82.5, আর মোমেন্ট অফ বিম রাইট ডিরেকশন হলো, রাইট সাইডে হলো মানে এই বিমটা, এই বিমটা, এই বিমটা আর এই বিমটা দুইটাই তার সমানভাবে নেবে 82.5। তাহলে একইভাবে বি 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 পয়েন্ট বি তো বের করা যায়। প্রত্যেকটা পয়েন্ট এভাবে আমরা বের করতে পারি জয়েন্টে। আচ্ছা, এখানে একটা চেক পয়েন্ট আছে। চেক হলো যখন আমরা একটা একটা ফ্লোর ধরবো, বিমের মোমেন্ট সব সেম থাকবে। যদি সেম থাকে তাহলে বুঝবো তোমার অ্যানালাইসিসটা ঠিক আছে। তুমি খেয়াল করো, যখন উপরেটা যখন ধরছি, তখন বিমের মোমেন্ট কত আসছে? 15 কিউব ফিট। এখানে কিন্তু সবগুলো তো 15 কিউব same ফিটে আছে। আসছে, ঠিক আছে? বিমের মোমেন্ট কিন্তু সেম আসছে। যখন এটা যখন করতেছি অ্যানালাইসিস, খেয়াল করো,
এখানে বিমের মোমেন্ট আসছে কত? 82.5। এই যে এখানে 82.5% বিমের মোমেন্ট। আবার এই জয়েন্টের জন্য এই বিমের মোমেন্ট হলো 82.5, আর বি জয়েন্টের জন্য আবার যখন এই জয়েন্ট ধরতেছি তখন মোমেন্ট আসছে কত? 82.5। অর্থাৎ একটা ফ্লোরের জন্য মোমেন্ট কিন্তু একটা বিমের মোমেন্ট অলওয়েজ সেম আসবে। যদি সেম আসে তাহলে বুঝবো যে তোমার অঙ্কটা ঠিক হচ্ছে। ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা ফ্রেমের, প্রত্যেকটা বিমের এবং প্রত্যেকটা কলামের বেন্ডিং মোমেন্ট বের করতে পারি। যদি বেন্ডিং মোমেন্ট বের করতে পারি তাহলে আমরা এটাকে ডিজাইনও করতে পারবো, স্ট্রাকচার ডিজাইনও করতে পারবো। ঠিক তো? কতজন আছো তোমরা এখন? 21 জন। আমরা তাহলে 9:30 আবার বসি। জি স্যার। হুম, ঠিক আছে। জি স্যার। 9:30 আবার বসে আমরা বাকিটা শেষ করবো ইনশাল্লাহ। শেষ অ্যানালাইসিস কিন্তু কমপ্লিট। অ্যানালাইসিস কমপ্লিট, লাস্ট কনক্লুশন আমরা শুরু করবো এখানে। স্যার ওকে, 9:30 ইনশাল্লাহ দেখা হবে।